বন্ধুরা, ইরান হইল মুসলিম কান্ট্রির মধ্যে ইভেন কি ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে শিক্ষিত জাতি। এরা ছোটবেলা থেকে নিজে করে তৈরি করে। তাগো ইঞ্জিনিয়ার আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব ক্ষেত্রে তাকে স্টুডেন্ট লেভেল থেকে এভাবে শিক্ষা দেওয়া হয়। তারা হইব না তাই পশ্চিমা হইব, আমেরিকা হইব, আমেরিকা তো লাফাঙ্গা, আমেরিকার না আমোদ ফুর্তিতে ব্যস্ত, তারা এগুলো তো থাকে। আজকে আমি আপনাদের কোনো নিউজ বলবো না, আজকে আমি আপনাদের সামনে কিছু ঘটনা নিয়ে আসবো। যখন পুরো বিশ্বের কোনো এলাকায় যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধ শেষ হওয়ার পরে বা যখন যুদ্ধবিরতিতে চলে, তখন ওই যুদ্ধের সময় অনেক ইনফরমেশনগুলো আস্তে আস্তে বাইরে আসতে শুরু করে। ঠিক সেই রকম আমরা যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল 40 থেকে 42 দিনের, এখন যুদ্ধবিরতি চলছে, সেই সময় অনেক ঘটনা ঘটেছে। ওই ঘটনাগুলো তাৎক্ষণিক কিন্তু পশ্চিমা মিডিয়া মানে মিডিয়াতে আসে নাই, ওগুলো বা আসতে দেয় নাই। ইরান যেগুলো বলেছিল, ইরানের কথা কেউ বিশ্বাস করেনি। এখন সেগুলা পশ্চিমা মিডিয়ায় আসছে, বিভিন্ন আরো মিডিয়ায় ধীরে ধীরে এগুলা সামনে আসছে। সেই ধরনের কিছু ঘটনা নিয়ে আজকের পুরা এই অনুষ্ঠানটা সাজানো। আশা করি সঙ্গে থাকবেন। ইরানের এমন এক রহস্যময় বিমান যা কিনা আমেরিকার অদৃশ্য F-35 যুদ্ধ বিমানকেও শনাক্ত করে ফেলেছে। অন্যদিকে আটলান্টিক মহাসাগরে প্রমত্তরিতে ছড়িয়ে পড়া এক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। আর মাত্র 2 কিলোমিটারে একটি জলপথ দিয়ে কিভাবে তুরস্ক পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, এই সব চাঞ্চল্যকর এবং অজানা তথ্য নিয়ে খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে রয়েছে বিশ্ব রাজনীতির বড় সব সমীকরণ, আর সমীকরণটা আপনি মিলিয়ে নিন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশেষ করে গত 40 দিনে যে যুদ্ধ হয়েছে, এরপরে ইরান যে নিজের পাওয়ারটা দেখিয়েছে রাশিয়া এবং চীনের সহায়তায়, তারপর থেকে ইরান সেই লেভেলের পাওয়ার হয়ে গেছে। আর এর মূল সবকিছু কেন্দ্র কিন্তু এখন ইরান, পিন পয়েন্ট ইরানের মানচিত্র। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইরান এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে যা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। এটা স্বাভাবিক ঘটনার বাইরে। তাগো ইঞ্জিনিয়ার আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব ক্ষেত্রে তাকে স্টুডেন্ট লেভেল থেকে এভাবে শিক্ষা দেওয়া হয়। তারা হইব না তাই পশ্চিমা হইব, আমেরিকা হইব, আমেরিকা তো লাফাঙ্গা। এরা একটা প্রজেক্ট করলে বিভিন্ন দেশ থেকে লোক আসে, সে প্রজেক্ট তখন সাকসেসফুল হয়, দেখা যায় অনেক কোনো আমেরিকান থাকে না, আমেরিকান না আমোদ ফুর্তিতে ব্যস্ত, তারা এগুলো তো থাকে। ইরান হইল মুসলিম কান্ট্রির মধ্যে ইভেন কি ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে শিক্ষিত জাতি। এরা ছোটবেলা থেকে নিজে করে তৈরি করে। আগে পোলাপান দেশের বাইরে পড়ে, আবার যারা দেশের মধ্যে থাকে তারা একদম ব্যাকরণ সহজভাবে, একদম বিজ্ঞানের লগে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তাদের নারী শিক্ষা যেমন টপ লেভেলে, সেই রকম স্টুডেন্ট অবস্থায় তাদের সায়েন্টিস্ট গড়ে তোলে। এই যে এত টেকনোলজি ইরানের, স্টুডেন্ট সময় থেকেই তারা কিন্তু এই পড়াশোনাটা চালায় যায়। তারা ইউরোপগুলোকে ম্যাচ করে, অনেক ক্ষেত্রে ইউরোপ আমেরিকার চেয়ে তারা বিজ্ঞানে আগায় আছে। এটা আবেগের কথা না, আপনি একটু রিসার্চ করেন, আপনি দেখে বলবেন এই জিনিসটা। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে ইসরায়েল লেবানন সীমান্তে ইরানের একটি বিশেষ ধরনের বিমান উঠতে দেখা গেছে। এই বিমানটি নিয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইরানের গোপন এবং শক্তিশালী কোনো গোয়েন্দা বিমান। গোপন করা কিচ্ছু নাই, এই ভিডিও সারা জায়গায় ছড়ায় গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মিডিয়া দেখবেন যে একটা প্লেনের উপরে একটা বসানো, খুব সুন্দরভাবে স্ট্যান্ড বসানো। আমেরিকারটা গোল, যে গোয়েন্দা প্লেন, এটা উপরে গোল, আর এটা হচ্ছে পুরা এভাবে ই শেপের একটা লোহার বা সামথিং, এটা দিয়ে পুরা তারা সবকিছু ধরে ফেলে। কয়েক মাস আগে ইরানের দক্ষিণ মরুভূমিতে একটি সুপারসনিক জেটের পরীক্ষা চালানো হয়েছিল, যার গতি ঘন্টায় প্রায় 2600 কিলোমিটারের বেশি ছিল। তবে এর চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ইরানের নতুন রাডার প্লেন। সাধারণত আমেরিকা বা রাশিয়ার রাডার বিমানগুলো উপরে একটি বিশাল ঘূর্ণমান ডিস্ক থাকে, আমি যেটা কিছুক্ষণ আগে আপনাদের বললাম, যা আকাশে স্ক্যান করে। কিন্তু ইরানের এই বিশেষ বিমানে তেমন কোনো দৃশ্যমান ডিস্ক নাই। ধারণা করা হচ্ছে এটি অত্যাধুনিক প্রযুক্তির এমন এক রাডার ব্যবহার করা হয়েছে যা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। ফ্যান্টাস্টিক! ইরান যে একটার পর একটা চমক আনতেছে সামনে, যেখানে কোটি কোটি ডলার রিসার্চ করে আমেরিকা বা ইউরোপরা আনতে পারে না, ইরান দেশীয় প্রযুক্তিতে
অবশ্যই তাদের সাহায্য করতেছে চীন রাশিয়া টেকনোলজি দিয়ে, কিন্তু করতেছে কি ইরান? তো তারা চমকের পর চমক দেখাইতেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই বিমানটি মাটি থেকে প্রায় 13 কিলোমিটার উঁচুতে উঠতে পারে এবং টানা 22 ঘন্টারও বেশি সময় আকাশে ভেসে থাকতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত হয়ে মাঝ আকাশে থাকা ড্রোন বা মিসাইলকে নির্ভুল তথ্য পাঠাতে পারে। দেখছেন ঘটনাটা কি রকম দাঁড়াইছে? মানে প্লেন দিয়া ধরলো স্ক্যানে যে 5000 কিলোমিটারের মধ্যে একটা F-35 ঢুকে গেছে, সিগন্যাল পাঠাইলো ড্রোন আর ক্ষেপণাস্ত্রে, আর ড্রোন আর ক্ষেপণাস্ত্রে সে কাজগুলা সেরে ফেললো। অনেকে মনে করছেন ইরান সম্প্রতি যে শত শত ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে তার নিখুঁত লক্ষ্যভেদের পেছনে এই রাডার বিমানের বড় ভূমিকা রয়েছে। থাকতেই পারে, অবভিয়াসলি তাদের কাছে প্লেন থাকলে তারা কেন এটার ফায়দা লুটবে না? আপনাদের একটা কথা মনে আছে, যুদ্ধের সময় পারস্য মহাসাগরে চীনের কিন্তু একটা অদ্ভুত কি ছিল, রণতলি ছিল। জাস্ট রণতলি না, একটা জাহাজ ছিল। সে জাহাজে তাকে বলা হতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাডারগুলো সেখানে ম্যানুভারিং করছে। তখন কি করছে, চীনের রাডার জাহাজের সাথে সমন্বয় করে ইরান শত্রুপক্ষে গোপন তথ্য সংগ্রহ করছে বলেও গুঞ্জন রয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলে ইরান দাবি করেছে তারা আমেরিকার অত্যন্ত শক্তিশালী স্টেলথ ফাইটার F-35কে ট্র্যাক করতে সক্ষম হয়েছে। দুইটাতে ঢুকছিল, দুইটারে মাইরা খেদাইছে, একটারে জায়গা মতো শেষ, আর একটা খোঁড়ায় খোঁড়ায় আরেক জায়গায় ল্যান্ড করছিল। এখন F-35 বা তার চেয়ে উন্নত কিছু হইলে রাডার ধরা পড়বে। রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানকে ইরান কিভাবে শনাক্ত করলো তা নিয়ে বিশ্বজুড়ে বিস্ময় তৈরি হয়েছিল। এখন ধারণা করা হচ্ছে এই নতুন রাডার প্রযুক্তি ইরানকে সেই সক্ষমতা দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই প্রযুক্তির পেছনে চীনের সহায়তা থাকতে পারে। অবভিয়াসলি থাকবে। তার বন্ধু কখন কাজে আসে বা পার্টনার কখন কাজে আসে? আনন্দের সময় ড্যান্স করার জন্য তো না, বিপদের সময় পাশে দাঁড়ায় একদম সাহায্য করারই বন্ধুত্ব বলে বা পার্টনারশিপ বলে। চীন সেটা দেখাবে? চীন তো বিনা কারণে দেখাচ্ছে না। ইরান তাদের 90% তেল দিয়ে দেয় কম দামে চীনরে। তারপর চীনের অনেক ইনভেস্ট মধ্যপ্রাচ্যে আছে। চীন সবসময় চায় ইরান ভাগ্য যাক এই মধ্যপ্রাচ্য থেকে, তাহলে কি হইব, মধ্যপ্রাচ্যে পুরা ইকোনমিক ক্যাপচার করে ফেলাবো চীন। এখনো অনেক ইনভেস্ট আছে, তখন ফুললি ইনভেস্ট করবো, আর ওইদিকে রাশিয়া সামরিক দিকটা দেখবো। এই জন্য তারা ইরানকে সাহায্য করতেছে, আর কিছুই না রে ভাই, কোনো বন্ধুত্ব না, এটা জাস্ট হইলো গিভ অ্যান্ড টেক এই পলিসি। তাই শেষেই বলা যায় ইরান ধীরে ধীরে তাদের এমন সব সামরিক সক্ষমতা পৃথিবীর সামনে আনছে যা আগে কেউ কল্পনাও করেনি। তোরা কল্পনাও করতে পারবে না। তোরা মাথার মধ্যে পশ্চিমারা একটা ন্যারেটিভ ঢুকাই দিয়েছে, ইরান অমুক কান্ট্রি, ইরানের মধ্যে মানবাধিকার নেই, ইরানের নারীদের উপর অত্যাচার করা হয়, অথচ ইরানের নারী বিজ্ঞানীর সংখ্যা কত, চিকিৎসকের সংখ্যা কত, এবং তারা হাইলি এডুকেটেড এবং সরকারের উচ্চ পর্যায়ে কাজ করে। এগুলো তো তোমরা বাইরে বেড়াতে দাও না। আর এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে আরো শক্তিশালী করে তুলছে এবং বিশ্ব শক্তির হিসাব নিকাশ নতুন করে বদলে দিচ্ছে। তুরস্কের ভৌগোলিক অবস্থান তাকে বিশ্ব রাজনীতি অর্থনীতিকে এমন এক শক্তিশালী অবস্থানে বসিয়েছে যা কল্পনা করাও কঠিন। মাত্র 2 কিলোমিটার, জি আপনি ঠিক শুনছেন, মাত্র 2 কিলোমিটার চওড়া একটি সরু জলপথ দিয়ে তুরস্ক চাইলে পুরো পৃথিবীর নাভিশ্বাস তুলে দিতে পারে, ইরান যেমন হরমুজ কন্ট্রোল করছে। এই জলপথটির নাম বসফরাস প্রণালী। হরমুজ প্রণালী, বাবলমান্দে প্রণালী, এখন বসফরাস প্রণালী, আরো কত প্রণালী যে সামনে আসবে গড নোস। নিজে আমি আপনাকে একদম সহজ ভাষায় এর গুরুত্ব তুলে ধরতেছি, আপনারা একদম পিন পয়েন্টগুলা খেয়াল করেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এই বসফরাস প্রণালী মূলত এশিয়া আর ইউরোপের মহাদেশকে একে অপরের সাথে আলাদা করে দিছে, আবার জলপথকে যুক্ত করছে। এই জলপথটা দুই পারে, একদিকে এশিয়া আর একদিকে ইউরোপ, আর মাঝখানের এই যে জলপথের কথা বলতেছে এটা দুইজনকে আবার এক করে দিছে। এটি কৃষ্ণ সাগর, যেটাকে আমরা ব্ল্যাক সি বলে থাকি, ভূমধ্য সাগরে যাওয়ার একমাত্র পথ। আপনি যদি কৃষ্ণ সাগরে যেতে চান এই পথ দিয়ে যাইতে হবে। এই ছোট্ট রাস্তার উপর তুরস্কের রয়েছে একচ্ছত্র আধিপত্য, তাকে কৃষ্ণ সাগরের গেট কিপারও বলা হয়। কেন এটি এত গুরুত্বপূর্ণ এই সময়? সব সময় ছিল, এখন এটা আবার সামনে আসছেন কেন? পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন। প্রতিদিন এই পথ দিয়ে গড়ে প্রায় 3000 জাহাজ যাতায়াত করে। ও মাই গড, এটা তো মাথা খারাপ করার মতো অবস্থা। অর্থাৎ প্রতি কয়েক মিনিটে অন্তত একটি করে বিশাল জাহাজ এখান দিয়ে পার হয়।
বছরে প্রায় 100 কোটি 1 বিলিয়ন টন পণ্য এই সামান্য পথটুকু দিয়ে পরিবাহিত হয়। এর মধ্যে রয়েছে জ্বালানি, বিশাল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, রয়েছে খাদ্যশস্য। রাশিয়া ও ইউক্রেনের উৎপাদিত গমের বড় একটি অংশ এই পথে বিশ্বে সরবরাহ করা হয়, ম্যাক্সিমাম যে ইউরোপে, তারপরে এশিয়ায়। শিল্পপণ্য, দৈনন্দিন প্রয়োজনীয় হাজারো রকমের ইলেকট্রনিক্স ও ভারী যন্ত্রপাতি এই পথ দিয়ে যায়। এই পথটা এতদিন সামনে আসে নাই। হরমুজ নাড়াচাড়া দিছে ইরান, এখন এরদোগানের মাথা গেছে খারাপ হয়ে। এরদোগান আবার ডুয়েল গেম খেলায়, ফিলিস্তিনের সাথে মুসলিমের সাথে এক কথা কয়, আবার ইসরায়েলের সাথে তলে তলে সম্পর্ক রাখে। এটা নিয়ে দর্শকরা এই এরদোগানের চরিত্র আমি একদিন উন্মোচন করবো খুব দ্রুত। আমাদের খবর সন্দেহে চোখ রাখুন। আমরা আসলে সহজ সরল মুসলমান, সহজ সরল বাঙালি, তো পৃথিবীর যে প্রান্তে থাকি খুব সহজে অনেক কিছু বিশ্বাস করে নেই। এখন চলে আসে সে বসফরাসে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, বিশ্বের পরাশক্তিগুলো এই পথের উপর কতটা নির্ভরশীল তা বোঝা যায় সংকটের সময়। যদি কোনো কারণে তুরস্কের এই 2 কিলোমিটার পথটি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে আগুন লেগে যাবে। জাস্ট ইরান যেভাবে হরমুজ কন্ট্রোল করে আগুন লাগাই দিছে। ভাই আমগো দেশে রাস্তায় কোনো গাড়ি নাই, সব গাড়ি কই পেট্রোল পাম্পে কয়েক মাইল ধরে। কেন? হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাইতে পারতেছে না। ইরানের তেল হইতেছে খুব হালকা, খুব দামি তেল। যদি রাশিয়া থেকে খুব ভারী তেল কিনে, তাহলে এটার প্রসেসিং করতে ভারতের মাধ্যমে আইতে হবে বা মালয়েশিয়ার মাধ্যমে দেরি হইবে। তেলের লাইন কিন্তু সারা বিশ্বে এই ধরনের বাইরে গেছে। শুধু তেল না, খাদ্যদ্রব্যের দামও। আর ওইদিকে বসফরাসে যদি ওইটা হয়, তাহলে কি হবে? তেলের দাম আবার আকাশচুম্বী হবে, ইউরোপে খাদ্য সংকট দেখা দেবে, বিশ্ব অর্থনীতি একেবারে থমকে দাঁড়াবে। ঠিক যেমন পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সারা বিশ্বের বুকে কাঁপন ধরে গেছে, বসফরাস প্রণালীর ক্ষমতাও তার চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। দেখছেন কিভাবে মিলা যায় দুটা? তুরস্কের হাতে থাকা এই প্রাকৃতিক চাবিকাঠি তাদের বৈশ্বিক রাজনীতিতে এক অনন্য সুপার পাওয়ার বা বিশেষ ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ঢেলে দিয়েছে, কিন্তু তারা তো মুখে মুখে মুসলমানের পক্ষে থাকে, ভেতরে ভেতরে ওই ইসরায়েলিদের সাথে ব্যবসা করে। এশিয়া ইউরোপের মিলনস্থলে দাঁড়িয়ে তুরস্ক কেবল দুটি মহাদেশকে পাহারা দিচ্ছে না, বরং বিশ্বের অর্থনীতির নারীর চাপ একেবারে এভাবে ধমনী ধরে রাখছে। এই সামান্য 2 কিলোমিটার পথে প্রমাণ করে ভৌগোলিক অবস্থান একটি দেশকে কতটা অপরাজয় করে তুলতে পারে, জাস্ট লাইক ইরান। ইরান সেনাবাহিনী অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজের সম্প্রতি দেশটির সামরিক সক্ষমতা নিয়ে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের হাতে বর্তমানে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে এবং সেগুলোর ঘাঁটি আছে যে আজ থেকে যদি প্রতি সপ্তাহে একটি করে নতুন ঘাঁটির উদ্বোধন করা শুরু হয়, তবে আগামী 2 বছরেও তা শেষ হবে না। এত রয়েছে অস্ত্র, এত ঘাঁটি রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে জেনারেল হাজিজদে বোঝাতে চেয়েছেন যে ইরানের মাটির নিচে এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ আর উৎক্ষেপণ কেন্দ্রের সংখ্যা আপনি ইমেজিনও করতে পারবেন না। যেমনটি করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র আর ওই হালা ইসরায়েল, এরাও পারে না। এটি কেবল সংখ্যার আধিক্য নয়, বরং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার এক বিশাল নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে। তার এই বক্তব্য মূলত দেশটির সামরিক শক্তির গভীরতা এবং যে কোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় তাদের প্রস্তুতির বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি প্রচেষ্টা। ইরানি কমান্ডারের এমন মন্তব্য থেকে বোঝা যায় যে দেশটি গত কয়েক দশকে তাদের নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র শিল্পকে কতটা আধুনিক করেছে। পাহাড়ের গভীরে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র নগরে গড়ে তোলার যে খবর মাঝে মাঝে শোনা যায়, তার এই দাবি সেই সক্ষমতাকে আরো জোরালোভাবে সমর্থন করে। মূলত আন্তর্জাতিক চাপ, উত্তপ্ত ভূ রাজনীতি পরিস্থিতির মধ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব জানান দিতে তিনি তথ্য দিয়েছেন। গবেষণা ও ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে এই অসুস্থতার কারণ হলো হান্টা ভাইরাস। এটি মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। সংক্রমিত ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এটি একটি বিরল কিন্তু অত্যন্ত ভয়াবহ রোগ, যা মানুষের ফুসফুসের তীব্র সমস্যা এবং রক্ত জড়িত জ্বর তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা ও পদক্ষেপ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে WHO জরুরি সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ভাইরাসটির প্রকৃতি বুঝতে জিনগত বিশ্লেষণ এবং ল্যাবরেটরি পরীক্ষা চালানো হচ্ছে। প্রমোত্তরীর অন্য যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় করা হচ্ছে এবং সম্ভাব্য আরও আক্রান্তদের খুঁজে বের করতে তদন্ত চলছে। বর্তমানে পুরো জাহাজটি এবং এর যাত্রীরা কঠোর নজরদারিতে রয়েছে, যাতে এই বিরল ভাইরাসটি স্থলভাগে ছড়িয়ে পড়তে না পারে। এটা একটু ভিন্নধর্মী আপনাদের ঘটনাটা বললাম, কারণ এটা নিয়ে
আবার নতুন করোনা ভাইরাসের মতো কিছু আবার পৃথিবীতে আসে কিনা, সেজন্য এটা শেষে অল্প কিছু বলল। বন্ধুরা, ইরানের এই রহস্যময় রাডার আর তুরস্কের হাতে থাকা বসফরাস প্রণালীর চাবিকাঠি, এই দুটি বিষয় প্রমাণ করে বিশ্ব রাজনীতির মানচিত্র খুব দ্রুত বদলে যাচ্ছে। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল তাই হয়তো পৃথিবীর নতুন বাস্তবতা হতে চলেছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি আসলে ইরানের এই প্রযুক্তির কাছে পরাস্ত হবে, নাকি আটলান্টিকের এই রহস্যময় ভাইরাস বিশ্বকে নতুন কোনো মহামারীর দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়? জি, আপনারাই বলছি আমি। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী গবেষণার অনুপ্রেরণা। আর হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে ঘটে যাওয়া পর্দার উপরে খবরগুলো সবার আগে জানতে চান, এর বিশ্লেষণ জানতে চান, তবে এখনই খবর সঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, তথ্যই শক্তি, আর সঠিক তথ্যই আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে। বিজ্ঞাপন বা যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে বিশ্ব রাজনীতির আরো কোনো বিস্ফোরক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, আর চোখ রাখুন খবর সংযোগে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, কাজল হায়দার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।